প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নানা যদি কিন্তু পেরিয়ে অবশেষে আমাদের দ্বারে এসেছে জাতীয় সংসদ নির্বাচন। আর এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মামুন আবদুল্লাহ। দর্শক, আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলায়। এই জেলায় মোট 11টি আসন এবং আমরা এসেছি ময়মনসিংহ সদরে 4 নং আসনে। এখানে মোট প্রার্থী আছেন 10 জন এবং এখানে ভোটার আছেন প্রায় 6,94,306 জন। শুরুতেই আমার অতিথিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সর্ববামে আছেন ইয়াজদানি কোরাইশি কাজল, সম্পাদক সুজন ময়মনসিংহ জেলা কমিটি, আপনাকে সাদর আমন্ত্রণ। এবং মাঝে আছেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সিপিবি মনোনীত প্রার্থী, কাস্তে প্রতীক নিয়ে তিনি লড়ছেন। এবং আমার বাম পাশে আছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়ছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবং আমার সাথে আছেন এখানকার ভোটাররা তাদের প্রশ্ন করবেন তাদের প্রার্থীর কাছে। শুরুতেই ময়মনসিংহ জেলার নির্বাচনের টুকিটাকি খবর জেনে নিচ্ছি আমাদের স্টাফ রিপোর্টার অমিত রায়ের কাছে। অমিত রায় আমাদেরকে জানাবেন ময়মনসিংহ জেলার নির্বাচনের খবরাখবর। ধন্যবাদ। আপনারা জানেন পাহাড় নদী এবং সাহিত্য সংস্কৃতির এবং শিক্ষানগরী ময়মনসিংহ জেলা। এই জেলায় 11টি সংসদীয় আসন রয়েছে। আমরা আজকে এই মুহূর্তে যে আসনটিতে দাঁড়িয়ে আছি সেটি শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহ 4 সদর আসন। এই আসন থেকে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনারা জানেন যে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে। তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরা আমরা যেটি মাঠে পর্যবেক্ষণ করে দেখেছি যে 8টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, এছাড়া জামাতে ইসলামের প্রার্থী রয়েছে। অর্থাৎ প্রতিটি আসনেই আমরা যদি লক্ষ্য করি এক বা একাধিক প্রার্থীর সাথে অথবা দ্বিমুখী অথবা ত্রিমুখী লড়াই হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন ময়মনসিংহ 4 এই সদর আসনটি ময়মনসিংহ বিভাগের একটি বিভাগীয় সদর এবং এই সদর 4 আসনের আসলে বরাবরই উন্নয়ন বঞ্চিত ছিল। বিগত 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই আসনে বিভিন্ন দলের আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির এমপি ছিলেন। তারা নির্বাচনে নানা অঙ্গীকার ব্যক্ত করেছেন, নির্বাচনী ইশতেহার ছিল, কিন্তু আমরা এই নগরবাসী সদরবাসী কিন্তু উন্নয়ন বঞ্চিত হয়েছি। এবার সাধারণ ভোটারের প্রত্যাশা যে এই সদর থেকে যিনি নির্বাচিত হবেন সদরবাসীর প্রত্যাশা পূরণে সমর্থবান হবেন এবং সদরবাসীর যেসব সমস্যা রয়েছে, যেমন ময়মনসিংহের প্রধান সমস্যা হচ্ছে যানজট সমস্যা। এই যানজট নিরসনে কাজ করবেন কিনা ভোটারদের একটি প্রত্যাশা। এখানকার সমস্যা রয়েছে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি ভালো একটি আধুনিক স্টেডিয়াম স্থাপন, এই শহরের সরু রাস্তাগুলো প্রশস্তকরণ এবং এই একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনও কিন্তু একটি দাবি রয়েছে দীর্ঘদিনের। সরকার যায় সরকার আসে, কিন্তু আসলে উন্নয়নের ছোঁয়া কিন্তু সেভাবে লাগেনি। আপনারা জানেন যে ময়মনসিংহ বিভাগ হয়েছে প্রায় 7-8 বছর আগে। এখন পর্যন্ত বিভাগীয় অবকাঠামোটুকু বাস্তবায়ন হয়নি। সেটি ময়মনসিংহবাসীর একটি দাবি। আরেকটি দাবি রয়েছে ময়মনসিংহ শহরের যানজট নিরসনে যিনি পাস করবেন এই সদর থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এই যে রেল লাইন ময়মনসিংহ নগরীর ভিতর দিয়ে যে রেল লাইনটি গিয়েছে এই রেল লাইনটি প্রতিস্থাপনের ক্ষেত্রে স্থানান্তরের ক্ষেত্রে একটি ভূমিকা রাখবেন বলে ভোটারদের প্রত্যাশা। আমি ময়মনসিংহ সদর 4 আসনের যে মোট 6,95,306 জন ভোটার রয়েছে তার মধ্যে নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক। তরুণ ভোটার, এদের মধ্যে তরুণ ভোটার রয়েছে কিন্তু প্রায় 39%। আমরা তরুণ ভোটারদের সাথে কথা বলেছিলাম। তাদের প্রত্যাশা হচ্ছে এই নগরের উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন এবং আপনারা জানেন ময়মনসিংহ সদর একটি আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং সংখ্যালঘু একটি ভোট ব্যাংক রয়েছে। এই ভোট ব্যাংকগুলো তরুণ ভোটার এবং এই ভোট ব্যাংকের ভোট যাদের পক্ষে পড়বে সেই এই সদর থেকে নির্বাচিত হবে। জি অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ময়মনসিংহ জেলা নির্বাচনের খবরাখবর। আমরা চলে যাচ্ছি আজকের অতিথিদের কাছে। শুরুতেই আসতে চাই আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, আপনার কাছে। আপনি বিএনপি মনোনীত প্রার্থী। বিএনপির দল থেকে একটি ইশতেহার দেওয়া হয়েছে, আপনার নিজস্ব কোনো ইশতেহার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই এই সদর আসন একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনটির অবস্থা খুব দুরবস্থা, এত অবহেলিত
এখানে যারা ফ্যাসিস্ট কায়দায় দেশ চালিয়েছে তারা এই এলাকাটিকে ধ্বংস করে দিয়েছে। যা প্রয়োজন ছিল তার আশেপাশে না গিয়ে তারা তাদের আখের গুছিয়েছে। যেমনটি ধরেন এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। ময়মনসিংহ মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা খুবই জরুরি। এখানে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু এটা বৃহত্তর ময়মনসিংহের একটি বড় হাসপাতাল, সেখানে কোনোভাবেই সংকুলন হচ্ছে না, জনগণ চিকিৎসা পাচ্ছে না। আমি মনে করি যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং যানবাহন এবং রাস্তার চিকন রাস্তাকে শুরু করে একটি জনগণের প্রত্যেকটি, আমরা জানি যে এই আসনটিতে 11টি ইউনিয়ন আছে, 99টি ওয়ার্ড আছে, তারা সবাই এই শহরতলিতে দূর দূরান্ত থাকে। যেমন এইখান থেকে আমরা যদি 0 পয়েন্টের থেকে কথা বলি, 35 কিলোমিটার দূরে আমার একটি ইউনিয়ন বুড়োরচর ইউনিয়ন, সেখান থেকে লোকজন যাতায়াত করার জন্য খুবই কষ্ট, এবং আমি মনে করি সেটা স্থাপন করা দরকার। স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা এবং বেকার সমস্যার সমাধান করার জন্য খুবই প্রয়োজন। জি, আপনার ইশতেহারগুলো খুবই চমৎকার। আবারও আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট ইমদাদুল হক মিল্লাত, সিপিপি মনোনীত প্রার্থী, আপনার কাছে। আপনার ইশতেহারে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের ইশতেহারে এমনিতে আমাদের দলের যে ইশতেহার আছে সেইটা সম্পর্কে একটু সামান্য অবগত করি আপনাকে, যে আমাদের ইশতেহারে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, নারী, শিশু, শ্রমিক, কৃষক সকলকে নিয়ে আমাদের ইশতেহারে সেখানে তাদের পক্ষে যে সুবিধাজনক অবস্থান তৈরি করা, তার জন্য আমাদের একটি ইশতেহার জাতীয়ভাবে তৈরি করা হয়েছে। সেখানে আমাদের পররাষ্ট্রনীতি কী হবে, সেখানে আমাদের দেশের অবকাঠামো এবং আর্থসামাজিক কাঠামো কী ধরনের উন্নয়ন হবে, এগুলি সম্পর্কে আছে। আমি ময়মনসিংহ সদর সম্পর্কে বলতে চাই। এইখানে সদর সম্পর্কে আমাদের যে ব্যক্তিগত ইশতেহার সেটি সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা ময়মনসিংহ থেকে ঢাকা একটা রেলওয়ে লাইন চাই, যে রেলওয়ে লাইন হবে যেটাকে বলে ডাবল রেল লাইন, যাতে ময়মনসিংহ থেকে দ্রুত ঢাকা পৌঁছানো যায়। আমাদের ইশতেহারের মধ্যে এখানে আছে, এখানে একটা জুট মিল ছিল, যে জুট মিলটি এখন প্রায় অকেজোর মধ্যে চলে গিয়েছে। এই জুট মিলটি ছিল সরকার নিয়ন্ত্রিত। আমরা রাষ্ট্রীয়ভাবে এটার সহযোগিতায় এবং এখানকার ব্যক্তিগত উদ্যোক্তাদেরকে নিয়ে এই মিলটি আমরা পরিচালনা করতে চাই, যাতে এখানকার যারা আছেন তাদের কর্মসংস্থান হয় এবং এখানে চাকরির সুযোগ হয়। একই সাথে আমরা এখানে নারী হোস্টেল দিতে চাই, যাতে এখানে বিভিন্ন জায়গা থেকে যারা নারীরা আছেন তারা এখানে কাজ করতে আসেন, তারা যাতে এই জায়গাটাতে স্বচ্ছন্দ বোধ করেন এবং তারা এখানে থেকে তাদের কর্মজীবী হোস্টেল যেটি সেটি তারা এখানে করতে পারেন। আমরা এই নগরের মধ্যে যে সমস্ত অনিয়ন্ত্রিতভাবে হাই রাইজ বিল্ডিং হয়েছে, এইগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আমরা আনতে চাই। আমাদের এখানে যে অনিয়ন্ত্রিতভাবে যে ট্যাক্স বাড়ানো হয়েছে বিভাগীয় শহরে, সেই ট্যাক্সকেও একটা সংকুচিত জায়গার মধ্যে নিয়ে আসতে চাই, যেটা মানুষের সাধ্যের মধ্যে আসা সম্ভব। আর হচ্ছে যে বিভাগীয় শহরে যে ফেসিলিটিগুলি থাকার দরকার, এখানে যানজট নিরসন, এখানে ড্রেনেজ ব্যবস্থা, এগুলিকে আরও ডেভেলপ করার জন্যে আমরা একটা চিন্তা এখানে করছি। এমনকি আমাদের এখানে একটা কোল্ড স্টোরেজ সেটা স্থাপন করার জন্য আমরা এখানে বলেছি, যাতে কৃষকরা তাদের যে পণ্য উৎপাদন করে সেটাকে একটা স্টোরেজ করা যায় এবং সেটা করলে পরে তারা যাতে সেখানে সেটি দিতে পারেন, সেই রকম একটি অবস্থা এখানে সৃষ্টি করার জন্য। একটি শিক্ষানগরী বলা হয়, কিন্তু এখন আমাদের শিক্ষানগরীতে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। এই শিক্ষানগরীর ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে একটা প্রতিষ্ঠান থাকতে হবে, পাবলিক প্রতিষ্ঠান, এবং সংস্কৃতির ক্ষেত্রে আবারও আসবো আমরা এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি কথা বলবো। আমরা যেতে চাই কাজল ভাইয়ের কাছে, তিনি সম্পাদক ময়মনসিংহ জেলা কমিটির। আপনি জানেন নিশ্চয় যে প্রায় 7 থেকে 8 বছর হতে চলেছে এটি বিভাগীয় শহর হয়েছে। এখানে আসলে বিভাগীয় শহরের যে নাগরিক সুবিধাগুলো আছে সেগুলো কতটুকু বিদ্যমান আর কি কি চ্যালেঞ্জ আছে সেগুলো করার? ধন্যবাদ। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আসলে ময়মনসিংহ এখন দুর্ভাগা শহর এবং ময়মনসিংহ প্রতিশব্দ ময়মনসিংহ। এই শহরটিতে এই জনপদটিকে আমরা যদি খেয়াল করি যে আমাদের 71-এর আগে আমরা
দেখব যে ৭১-এর আগে এবং পরে যদি বিবেচনা করি, ৭১-এর আগে আমাদের এখানে যারা নেতৃত্বে ছিলেন জাতীয় পর্যায়ে, ৭১-এর পরে অনেকেই, স্বাধীনতার পরে অনেকেই এখান থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্বে ছিলেন। কিন্তু অবাক করা বিষয় যে স্বাধীনতার আগে যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু এই শহরের রিমার্কেবলি যে স্থাপনাগুলো নিয়ে আমরা, যে অবকাঠামো নিয়ে আমরা গর্ব করি, ক্যাডেট কলেজ, আমাদের মেডিকেল কলেজ, আমাদের ইউনিভার্সিটি যেটা, এই বিষয়গুলোকে তারা যুক্ত করেছিলেন এবং যার ফলে আমরা একটি শিক্ষা নগরীর যে সার্থকতা সেটা আমরা খুঁজে পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পরে অসংখ্য নেতৃত্ব আমাদের এই জনপদ থেকে জাতীয় পর্যায়ে লিড করেছেন, নানাভাবে স্বাধীনতাও লিড করেছেন, সৈয়দ নজরুল থেকে শুরু করে অনেকেই। তো তারা কিন্তু ময়মনসিংহের যে বিভাগীয় শহর হিসাবে দাঁড়ানোর আগে যে একটা জেলা শহর, এই অঞ্চলের হাব ছিল, কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটিকে বিকশিত করার, যুক্ত করার এবং সেটাকে মানে পরিবর্তনের সঙ্গে উপযুক্ত করে গড়ে তোলার সেই চিন্তাটি তারা করেননি। আমি যেভাবে বলতে যাচ্ছি, আমাদের এই শহরে নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ নামে একটি অনেক বড় প্ল্যাটফর্ম দীর্ঘ সময় কাজ করেছে এবং সেইখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি কি বলা যায়, মানে নির্বাচিত অনির্বাচিত বা বলা যায় যে আমাদের সরকারি দলের এমপি, বিরোধী দলের এমপি, সকল শ্রেণী পেশার মানুষ তারা এখানে যুক্ত ছিলেন এবং তারা সবাই মিলে ময়মনসিংহের নানা রকম সমস্যাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করেছেন। বড় একটি লিফলেটের ভিতরে 30টা 40টা করে পয়েন্ট তারা তৈরি করেছেন। এগুলো দিনের পর দিন গড়াগড়ি খেয়েছে ধুলোবালিতে, কিন্তু এগুলোকে বাস্তবায়ন করার জন্য কার্যকরভাবে কেউ এগিয়ে আসেননি। আমরা এক পর্যায়ে, আমি একটু শেষ করে দিই, এক পর্যায়ে যখন আমরা বিভাগীয় শহরের স্বপ্ন দেখলাম, আমরা ধরে নিলাম যে বিভাগীয় শহর হলে এই সকল সমস্যার একটি সমাধান হয়তো হয়ে যাবে, কারণ বিভাগীয় শহরের বাজেট বেশি, তার অবকাঠামোগত সুবিধাগুলো বাড়বে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে ৫-৭ বছর, আপনি যেটি বললেন, এই ৫-৭ বছর গত হয়েছে, এর মধ্যে বিভাগীয় শহর হিসাবে বেশ কয়েকটা অফিস, কয়েকজন কর্মকর্তা এখানে যুক্ত হয়েছেন, তাদের বাংলোগুলো চোখে পড়ে, তাদের অফিস চোখে পড়ে, কিন্তু কার্যকরভাবে রাস্তাঘাট থেকে শুরু করে এই নগরীকে নিয়ে সামগ্রিক একটি পরিকল্পনা প্রণয়নের যে বিষয়টি খুব জরুরি ছিল, যেটি আরও ২০ বছর আগে করলে ভালো হতো, সেই জায়গাটিতে আমরা যেতে পারিনি। নগরের সামগ্রিক পরিকল্পনা আসলে এটি আসলে প্রয়োজন। আমরা একটু এখানকার যিনি হবেন, এখানকার মনোনীত যিনি প্রার্থী হবেন, যিনি সংসদ সদস্য হবেন, তাদের কাছে একটু যেতে চাই যে এই নগরের যে পরিকল্পনা, এই পরিকল্পনা কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যে পরিকল্পনার কথা আমরা বলি, এসব বাস্তবায়ন করতে হলে সামগ্রিকভাবে সবার সহযোগিতা দরকার। বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচিত ছিল না বলে তাদের কোনো দায়িত্ব ছিল না। আমরা মনে করি জবাবদিহিমূলক সরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে জনগণের অংশগ্রহণ খুবই প্রয়োজন, তাদের সুচিন্তিত রায়ের খুবই প্রয়োজন। বিএনপিকে, জনাব তারেক রহমানকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আপনারা শুনেছেন ২৭ তারিখ এই মাঠে এটি ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হয়েছিল। সেখানে প্রিয় নেতা বাংলাদেশের জনাব তারেক রহমান এই এলাকার যে সমস্যাগুলো আছে আমাদের কাছে সংগ্রহ করে উনি বক্তব্য রেখেছেন। ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা মনে করি যে এগুলা বাস্তবায়ন করা খুবই জরুরি এবং আমরা একের পর এক অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। একটু কাজল ভাইয়ের কাছে আসতে চাই, মিল্লাত ভাইয়ের কাছে আসতে চাই। মিল্লাত ভাই, আপনি কি নগরকে নিয়ে কোনো পরিকল্পনা করেছেন কিনা? নগরের পাশে যে বিনোদন কেন্দ্র নাই আপনাদের এখানে, একটি বিনোদন কেন্দ্র আছে, সেটি হচ্ছে জয়নুল আবেদিন পার্ক, এটিকে নিয়ে কোনো পরিকল্পনা আছে নাকি? অবশ্যই, আমাদের একটা পরিকল্পনা আছে যে গোটা এই নগরকে নিয়ে আমাদের পরিকল্পনা এবং এই সদর কনস্টিটিউয়েন্সি নিয়ে সেটি আমাদের পরিকল্পনা। একটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আগে থেকে বলা হয়েছিল যে আমাদের এখানে প্রশাসনিক ভবনগুলি এগুলি বিভিন্ন জায়গাতে সরিয়ে নেওয়ার জন্য। এখানে দেখবেন আপনি যে এখানের কাছেই বিশাল জেলা প্রশাসকের ভবন আছে, জেলা জজের ভবন আছে, যে ভবনগুলিকে আপনি পরিকল্পিতভাবে হাইরাইজ করা যেত সেটি না করে বিশাল জমি এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে প্রশাসনিক ভবনকে সংকুচিত করা হয়েছে, প্রশাসনিক ভবনকে ছোট করে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনিক ভবনের জন্য সরকার নির্ধারিত যে জায়গা, এই জায়গাগুলিতে প্রশাসনিক ভবন হবে এটি আমরা মনে করি। যে ব্রিজগুলি এখন হচ্ছে, এই ব্রিজগুলি যাতে দ্রুততম সময়ের মধ্যে হয় তার জন্য আমরা একটা পরিকল্পনার জন্য চিন্তা করছি এবং আমরা মনে করি যে একটা মাসিভ প্ল্যান থাকা দরকার
গোটা নগরের জন্য। যে নিশ্চয় নগরবাসীর জন্য আপনারা পরিকল্পনা নিচ্ছেন, নগর বান্ধব যেসব পরিকল্পনা সেগুলো আপনারা নেবেন। আমরা একটু ভোটারের কাছে যেতে চাই, কে প্রশ্ন করবেন একটু হাত তুলে দয়া করে আপনাদের প্রশ্নটি করবেন। আমরা এখানে অনেক নারী সদস্যকে দেখতে পাচ্ছি, শিক্ষক প্রতিনিধি আছে, আমরা একটু কথা বলতে চাই, কে প্রশ্ন করবেন একটু হাত তুলে। একজন নারী প্রতিনিধি, তিনি আমাদের এখানে ভোটার প্রায় হচ্ছে 6,94,000, তার মধ্যে অর্ধেক প্রায় নারী ভোটার। একটু কার কাছে প্রশ্ন করবেন, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে ওনাদের কাছেই আমি প্রশ্ন রাখছি। আমরা তো আসলে সমস্যার কোনো অন্ত নেই, সব কিছু বলা অসম্ভব না, সুযোগও নেই। আমি মনে করি যে আমাদের তরুণ সমাজ সবচেয়ে বেশি অবক্ষয়ের মধ্যে আছে এবং এই শহরে এমন কারো আত্মীয় নেই যারা কেউ না কেউ এই মাদকের করাল গ্রাসে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে একটা জেলার যদি এসপি, ডিসি এবং নির্বাচিত জনপ্রতিনিধি চান যে সেখানে মাদক ঢুকবে না এবং মাদক যদি না আপনার ঢুকে, প্রশ্নটি স্পষ্ট আমরা পেয়েছি, ধন্যবাদ। জি, আমরা আমার দুজনকেই প্রশ্ন আপনাদের পরবর্তীতে এই বিষয়ে কোনো চিন্তা আছে নাকি এবং আমার কথার সাথে আপনারা একমত নাকি? ধন্যবাদ। দুজন সংসদ সদস্য প্রার্থী আছেন, একটু প্রথমে যদি বলেন আব্দুল ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভাই, যে মাদক এবং সন্ত্রাস নির্মূলে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমরা এটি একটি উৎকৃষ্ট বিষয় আমরা বলতে চাই। অবশ্যই যুব সমাজকে সুস্থ রেখে বেকার সমস্যার সমাধান করে একটি জাতির উন্নয়নে অনেক অনেক কাজ করা যায়। আমরা প্রথমেই চেষ্টা করব যে এই ময়মনসিংহ সদর এলাকায় মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী তাদেরকে কীভাবে প্রতিহত করা যায়। আমি মনে করি শুধু একজন এসপি সাহেব পারবেন না, যে এলাকায় এই মাদক বিক্রয় হচ্ছে এবং সেবন হচ্ছে সেই এলাকার মানুষ সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মনে করি যে কোনো অপশক্তিই এই ঘন মানুষের রুশে টিকবে না, তারা তাদের কাজটি ঠিকই করে যাবে। আমরা সেটা দমন করব এবং সন্ত্রাসকে কোনোভাবেই আশ্রয় পাবো না। আপনারাও সচেতন হবেন এবং মানুষকে সচেতন হতে বলছেন। অবশ্যই একটু মিল্লাত ভাই যদি বলেন যে মাদক এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ একই সাথে এই যে যুব সমাজের অবক্ষয়, এই সব বিষয় নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা মনে করি যে এই যে অবক্ষয় রোধ করার জন্যে বিকল্প পদ্ধতি তাদের কাছে থাকতে হবে। এক হচ্ছে মাদককে নিয়ন্ত্রণ করা, আর মাদক যাতে ঢুকতে না পারে তার জন্য যে সমস্ত সিন্ডিকেটরা কাজ করে মাদককে প্রবেশ করানোর জন্য, তার বিরুদ্ধে একটা অ্যাকশান থাকতে হবে। সেটা প্রশাসনিক অ্যাকশান, রাষ্ট্রীয় অ্যাকশান। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আজকে যে যুগটি, সেই যুগকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার যুগ এবং প্রযুক্তির যুগ। এই প্রযুক্তিকে অপব্যবহার করা হচ্ছে। আমরা চাইব যে প্রযুক্তির জন্যে একটা আইন থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। যদি তাহলে পরে ফ্রিল্যান্সার যে সমস্ত তরুণরা আজকে কাজ করছে তাদের জন্য কিন্তু কোনো আইন নেই, কোনো রকমভাবে তাদের নীতিমালা নেই, তাদেরকে কোনোভাবে কোনো পেশাদারিত্বের মর্যাদায় নিয়ে যাওয়া হচ্ছে না। এই তরুণদেরকে যদি, ফ্রিল্যান্সারদেরকে যদি আমরা একটা নীতির মধ্যে নিয়ে আসতে পারি তাহলে পরে এই প্রযুক্তির কাজে তারা সহায়তা নির্মূলে আপনি বিকল্প ব্যবস্থার কথা বলছেন। একটু সুজন যিনি সম্পাদক আছেন, কাজল ভাই, আপনারা কি তরুণদেরকে যে এই যে মাদক নির্মূল থেকে কোনো ক্যাম্পেইন কি আপনারা করেন এখানে? খুবই প্রয়োজনীয় একটি আলাপ হচ্ছে। আমরা যে মাঠটায় বসে আছি এখানে প্রতিদিন সকালে আপনি আসলে দেখবেন প্রচুর তরুণরা খেলাধুলা করছে, তারা এই সুযোগটা পাচ্ছে বলে করছে। এই একটি মাঠ আমাদের যেটি খেলাধুলার জন্য উপযোগী এই শহরে। ভাবা যায় খুব ছোট ছোট আকারে বেশ কিছু মাঠ আছে, অন্যান্য জায়গায় আছে, কিন্তু এই শহরে অধিকাংশ মাঠ বেদখল হয়ে গেছে। অধিকাংশ পুকুর সাঁতার কাটবে সেগুলো দখল হয়ে গেছে, ভরা হয়ে গেছে। এই শহরে যা কিছু ঘটছে এবং যারা এইগুলো করছে, দখল করছে চিহ্নিত, কারা দখল করছে, যারা করছে তারা, আমি একটা সহজভাবে বলি, এই দেশে যেমন রাজনৈতিক ইচ্ছার বাইরে কোনো ভালো কাজ হয় না, তেমনি পরিষ্কার যে রাজনৈতিক ইচ্ছার বাইরে কোনো খারাপ কাজও হয় না। রাজনৈতিক শক্তির সহায়তা নিয়ে কিন্তু খারাপ কাজগুলো হচ্ছে। মাদক ঢুকছে রাজনৈতিক মানুষজনের ছত্রছায়ায়, এটা পরিষ্কার, এটা আমরা সবাই জানি, সারা দেশে তাই হচ্ছে। এবং এখানে রাজনৈতিক উইলটি যদি চেঞ্জ হয় তাহলে এটি রাতারাতি বন্ধ হয়ে যাবে, এই চেইনটি রাতারাতি বন্ধ হবে, এবং কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হবে অ্যাকশানে যেতে। আমরা পরিষ্কার বলতে চাই যে এই শহরে এক সময় পাড়ায় পাড়ায় ক্লাব ছিল, পাঠাগার ছিল, সংস্কৃতির চর্চা ছিল, সংস্কৃতির জনপদ নামে এই জনপদের একটা পরিচিতি। সেই জায়গাগুলোকে একেবারেই সংকুচিত করা হয়েছে। এই জায়গাগুলোতে কেউই কোনো রকম লুক আফটার করেননি যে কোনো পাড়ায় কোনো সংগঠন বা কোনো ক্রীড়াচক্র বা কোনো গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, এগুলো কেন হচ্ছে না।
মূল কথা হচ্ছে যে এই আমি যেমন অবকাঠামোর কথা একটু আগে বলেছি, তেমনিভাবে এই যে মানে মানবিক উন্নয়নের যে বিষয়গুলো, এগুলোর জায়গাতে একটি সামগ্রিক পরিকল্পনা ছাড়া আমরা যাত্রা করেছি বলেই আজকে এই ফলাফলের মধ্যে আমরা এসে পৌঁছেছি। এগুলো হচ্ছে সবই অপরিকল্পনার ফসল। যদি একটি সঠিক পরিকল্পনা নেওয়া হয়, আজকে ময়মনসিংহ শহরের যে বৃদ্ধি হচ্ছে চারদিকে, এই জায়গাগুলোতে কোথাও রাস্তাঘাট করা হচ্ছে না। রাস্তাঘাটের জায়গা, মাঠের জায়গা, বাজারের জায়গা, মিলনায়তনের জায়গা এগুলো রাখা হচ্ছে না। আপনি যখন বাড়িঘর উঠে যাবে, যখন 15 ফিট রাস্তা রেখে 10 তলা বিল্ডিং উঠে যাবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। এই জায়গাগুলোর ভিতরে যত বিভাগীয় তাড়াতাড়ি শহরগুলোতে সম্ভব আসলে যে পরিকল্পনা দরকার ছিল সেই আমরা চাই পরিকল্পনা আগামী দিনের নেতৃত্ব সেই জায়গাগুলোকে ধরে ধরে নিশ্চয়ই একটি সামগ্রিক এখানে যারা পরিকল্পনার মধ্যে আছেন এবং ময়মনসিংহকে যারা আনবো। রাজনীতিবিদরা, যারা প্রার্থীরা আছেন, তারা নিশ্চয় শুনছেন আপনার এই পরামর্শগুলো, তারা গ্রহণ করবে। আমরা একটি দর্শকের প্রশ্ন নিয়ে বিরতিতে যেতে চাই। দর্শককে প্রশ্ন করতে চান একটু হাত তুলে। একজন আমরা তরুণকে দেখতে পাচ্ছি, একটু মাইকটি দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ধন্যবাদ। আমার নাম মুস্তাফির রহমান রিদম। আমার প্রশ্ন আমার প্রার্থী অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ভাইয়ের কাছে। তো আমার প্রশ্নটা হলো, আসলে এই 2024 সালের যে গণ অভ্যুত্থান হইল, এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এই প্রশ্নে আসলে আমাদের প্রার্থীরা কি মত রাখে সেটা আমার জানতে হবে, এবং এগুলোর বিরুদ্ধে কি অ্যাকশন নেয় সেই বিষয়েও আমার প্রশ্ন আছে। তাছাড়া আরেকটা প্রশ্ন হলো যে আমরা দেখতে পেরেছি যে 24-এর যে গণ অভ্যুত্থান, ওটার পরে বাংলাদেশের মাজারের যে ভিত্তিক যে মানুষগুলো ছিলেন, ওই মাজারটাও চমৎকারভাবে আক্রান্ত হয়েছে বা মাজারগুলোও আক্রান্ত হয়েছে। তো ওই বিষয়ে আমি আমাদের প্রার্থীর কাছ থেকে কিছু জানতে চাই। ওকে, আপনার প্রশ্নের উত্তর আমরা নিব বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠান। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরও আবার ফিরে আসবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে। আমরা আছি ময়মনসিংহে। আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম। একজন তরুণ ভোটার, তিনি বিরতির আগে বলছিলেন যে তরুণদের জন্য আসলে কি করা হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রার্থীরা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। আমরা একটু যেতে চাই সরাসরি প্রার্থীদের কাছে। প্রথমেই বিএনপি মনোনীত প্রার্থী, যদি আপনি একটু বলেন যে তরুণ একজন ভোটার প্রশ্ন করেছিল স্বাধীনতা সার্বভৌমত্ব, একই সাথে মাজার কেন্দ্রিক একটি প্রশ্ন করেছিল যে তাদের রক্ষার্থে, অর্থাৎ যারা ছিন্নমূল মানুষ আছে তাদের রক্ষার্থে আসলে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রে 71-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। পর্যায়ক্রমে দেশের প্রয়োজনেই আন্দোলন সংগ্রাম হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। জুলাই বিপ্লব তারই একটি উল্লেখযোগ্য অংশ। দ্বিতীয়বার এটা স্বাধীনতা পেয়েছে। তবে স্বাধীনতা 71-কে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো ইতিহাস রচিত হয় নাই, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। আর মাজার ভিত্তিক যে প্রশ্নটা করা হয়েছে, তরুণ ভাই খুব ভালোভাবে একটি শব্দ ব্যবহার করেছেন যে চমৎকারভাবে ভাঙা হয়েছে। আমি মনে করি যেটা এই শব্দটি এখানে ব্যবহার করা ঠিক হয় নাই। চমৎকারভাবে কোনো কিছু ভাঙা হয় নাই। চমৎকারভাবে ভাঙতে হলে সরকারের পৃষ্ঠপোষকতা লাগে। আমার প্রশ্ন, যেটা কি সরকারের পৃষ্ঠপোষকতা ছিল না কিছু জঙ্গি লোকজনের সেই প্রয়াস ছিল? আমার কাছে মনে হয় এটা তীব্রতা বোঝাতে গিয়ে তিনি শব্দটি ভুল ব্যবহার করেছেন। ভাষাগতভাবে এই যুগে তরুণদের এগিয়ে আসতে হবে, ভাষা বুঝেই ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। জি, আমরা একটু যদি আসতে চাই মিল্লাত ভাইয়ের আপনার কাছে, যে আপনি নিশ্চয় তরুণ ভোটারের কথা শুনেছেন, আপনাদের কি পদক্ষেপ আছে? ধন্যবাদ। একটি হচ্ছে যে 2024-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, একটা বড় অভ্যুত্থান আমাদের দেশে হয়েছে। সেই অভ্যুত্থানের ফলে আমাদের মধ্যে কিছু আকাঙ্ক্ষাও জাগ্রত হয়েছে। আকাঙ্ক্ষা ছিল যে আমাদের দেশটা একটা ইনক্লুসিভ দেশ হিসাবে পরিণত হবে। আকাঙ্ক্ষা ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলি বিষয় করবেন যেগুলি মানুষের মধ্যে আরও আস্থার সৃষ্টি করে। কিন্তু কতগুলি বিষয়ে দুঃখের সাথেই যে তরুণ প্রশ্ন করেছেন যে আমাদের দেশে মাজার আক্রান্ত হয়েছে, আমাদের দেশে মুক্তিযুদ্ধ আক্রান্ত হয়েছে, অসম্মান করা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের অসম্মানকে কখনো গ্রহণ করি না। আমরা মুক্তিযুদ্ধকে আমরা মনে করি বাঙালি জাতির শ্রেষ্ঠ একটি অর্জন, এবং 71-এর অর্জন থেকে আমাদের শুরু করতে হয়েছে। 71-কে যদি আমরা কোনোভাবে অস্বীকার করি, আকারে ইঙ্গিতে কোনোভাবে, তাহলে পরে আমাদের যাত্রা গণতন্ত্র হোক, অসাম্প্রদায়িকতা হোক,
ন্যায় বিচার হোক, সমাজতন্ত্র হোক, কোনোভাবেই আমরা সামনের দিকে তরুণরা অগ্রসর হতে যেভাবে পারবো না। 24 নিয়ে বেশ সচেতন, তাই একইভাবে 71 নিয়েও বেশ সচেতন বোঝা গেল। আমরা একটি প্রশ্ন নিতে চাই এখানে ব্যবসায়ী সমাজের প্রতিনিধি একজন প্রশ্ন যদি করেন, একটু দাঁড়িয়ে হাত তোলেন। ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, একটু আপনার নাম বলে প্রশ্ন করবেন। আমি তৌহিদুজ্জামান ছোটন, সাধারণ সম্পাদক ময়মনসিংহ ব্যবসায়ী ঐক্য পরিষদ। আমি আসলে যে প্রশ্নটি করতে চাই, কাজল ভাই একটু আগে বলছিলেন একসময় ময়মনসিংহ বিভাগীয় শহরটি ব্যবসায়ের একটি হাব ছিল, মোকাম ছিল। আমি মূলত ওষুধ সেক্টরের মানুষ, সেখান থেকে ব্যবসায়ী সমিতির নেতা হয়েছি। আমরা যে এই ওষুধ সেক্টরে ব্যবসা করতাম, ময়মনসিংহের 6টি ডিস্ট্রিক্ট আমরা চালাতাম। ঠিক তেমনিভাবে প্রেস, রং, কাপড়, চোপড় সব ব্যবসার নিয়ন্ত্রণ ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে হতো। খুবই দুঃখজনক কথা হচ্ছে শুধুমাত্র যানজট কেন্দ্রিক কারণে এবং এত ভয়াবহ একটি চেকন সরু রাস্তা হওয়ার কারণে বাইরের মোকামের কেউ এখানে আসছে না। তারা উপজেলা পর্যায় থেকে বা জামালপুরে, শেরপুরে কাজগুলো সেরে যাচ্ছে। এই ব্যাপারে ওনার ব্যবস্থা নেবেন। আরেকটি কথা বলে দিতে চাই, এত বড় একটি শহর, কৃষি ব্যবস্থাপনায় ব্যাপক উৎপাদন হয়, এখানে একটি কোল্ড স্টোরেজ নাই, এখানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, সারা বাংলাদেশে চুয়েট, ডুয়েট, মুয়েট হয়েছে। আমরা কেন জানি না ময়মনসিংহে সেটি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেল, এটি মুয়েট হওয়ার কথা। এখানে একটি চিকিৎসা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত, এত বড় একটি প্রাচীন শহর সেটি হয়নি। আমরা মনে করি এখানে একটি শিশু হাসপাতাল হচ্ছিল, আমরা জানি না কি অজানা কারণে এই হাসপাতালটির কাজ বন্ধ। এখানে বিকেএসপি হওয়ার কথা ছিল, সেটিও বন্ধ। তো আমরা যারা এখানে এমপি প্রার্থী হয়েছে, জি জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। মোটামুটি আমরা প্রার্থীদের কাছে যেতে চাই, নিশ্চয় তার প্রশ্ন আপনারা ক্লিয়ার, পরিষ্কার। একই সাথে একটু এটি জড়িয়ে দিতে চাই যে ময়মনসিংহে শহরের মধ্যে 40টা ট্রেন এখানে যাতায়াত করে, 44টা ট্রেন অর্থাৎ 22 জোড়া ট্রেন যাতায়াত করে এবং এখানে 32টি আপনার সিগন্যাল আছে ময়মনসিংহ শহরের ভিতরে। আমি যতটুকু জানি এই 32টি সিগন্যালে যদি 8 থেকে 10 মিনিট করে যদি সময় লাগে তাহলে যানজট কিন্তু বেড়ে যায়। আপনারা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, যদি একটু বিএনপি প্রার্থীর কাছে আসি। ধন্যবাদ। আমরা স্থানীয় পর্যায়ে আমার ইশতেহারে এই ব্যাপারটি উল্লেখ করা আছে খুব জোরালোভাবে, যে এই জায়গা থেকে রেলওয়ে স্টেশনটি অন্য জায়গায় স্থানান্তরিত করে এটাকে রোড করে ব্রডগেজ লাইন বলেন আর ডাবল লাইন বলেন, সেটা অন্য জায়গায় স্থাপন করার জন্য বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমার দায়িত্ব থেকে আমি জোরালোভাবে সেই সংসদ বলেন আর মন্ত্রণালয় বলেন কথা বলে সেটা স্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই ব্যবসায়ীদের জন্য প্রথমেই করতে গেলে যেটা দরকার, আমি বললাম যে সরু রাস্তা, আমরা 4 লেন রাস্তা আছে, এটাকে কীভাবে আরও উন্নীত করা হয়, অল্প সময়ে একদম উপজেলা পর্যায় পর্যন্ত সহজভাবে মালামাল পার করা যায়। এবং এটা কৃষি এলাকা, আমরা ব্রহ্মপুত্র নদীর ওপার যদি বলি, এটা সবজির পৃথিবী। সবজিকে হিমায়িত করার জন্য অতি সত্বর হিমায়গার স্থাপন করব। এবং ব্যবসায়ী নেতা ছোটন যে কথাটি বলেছেন যে ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের ইশতেহারে সংযুক্ত করেছি এবং পরবর্তীতে ওটা জোরালো থাকবো যাতে করে এখানে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়। মিল্লাত ভাই, কৃষকদেরকে নিয়ে এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? কৃষকদেরকে নিয়ে আমাদের পরিকল্পনার কথা আমি আগেও উল্লেখ করেছি যে আমাদের এখানে যে পণ্যের কথা বলা হয়েছে, যে সবজির কথা ভাই এখানে বললেন, এইগুলিকে হিমায়িত করার জন্য একটি পরিকল্পনা থাকা দরকার। আর কৃষকদের জন্য আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে কৃষকদের সারা বছরের অনেক কৃষকের মধ্যে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যারা ক্ষেত মজুর, যারা মূলতই চাষের মধ্যে অংশগ্রহণ করেন। কৃষকের মধ্যে তো 2টি ভাগ আছে, একটা হচ্ছে যে কৃষির জমির মালিক কৃষক, আর একটা হচ্ছে যে কৃষির জমির মালিক না তিনি, কিন্তু কৃষি কাজের সাথে সবসময় জড়িত। তাদের জন্য সারা বছরের রেশনিং থাকতে হবে এবং তাদের জন্য আমরা সেই রেশনিংয়ের ব্যবস্থাটা করতে চাই। তাদের জন্য একটা কার্ড থাকতে হবে যাতে এইখানকার যে যিনি কৃষি শ্রমিক তিনি যাতে সুনামগঞ্জে যাবেন, তিনি যাতে কম পয়সায় সুনামগঞ্জে যেতে পারেন, তার জন্য একটি ব্যবস্থা এখানে থাকতে হবে। আর ব্যবসায়ীদের জন্য যেটা বলা হয়েছে, ব্যবসায়ীদের মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে অনেক বেশি টাকা নিয়ে যারা ব্যবসা করেন, আর একটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আরও উন্নত করার জন্যে সেটার উপরে আমাদের একটা প্ল্যান আছে। আমরা বলতে চাই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে ঋণ পান এবং তারা যাতে বিজনেসটা করতে পারেন কোনো চাপ ছাড়া, সেই ধরনের একটি ব্যবস্থা আমরা সেটি করতে চাই। ভাই জি, কাজল ভাই আপনার কাছে আসবো, তার আগে একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। এখানে সংখ্যালঘু যদি কেউ থেকে থাকেন, অর্থাৎ আমরা তাদেরকে সংখ্যালঘু বলতে চাই না, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্য থেকে যদি একজন প্রশ্ন করেন।
নমস্কার, আদাব। আমি এই দেশের একজন সম্মানিত হিন্দু ভোটার। তো আমার একটা চাওয়া থাকবে বা প্রশ্নই বলেন যে যে আমাদেরকে যে সংখ্যালঘু বা মাইনরিটি হিসেবে বিবেচিত করা হয়, তো যিনি ক্ষমতায় আসবেন তিনি আমাদের জানমালের সুরক্ষা দিতে পারবে কিনা জি, বা আপনার আমরা এই দেশে নিরাপত্তার বিষয়টি। শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো কিনা, এটাই আমার জি, ধন্যবাদ। প্রশ্ন থাকবে। আপনার প্রশ্ন পেয়েছি। আর আরেকজন যদি একটু প্রশ্ন করেন হাত তুলে দাঁড়িয়ে, আপনাদের মধ্য থেকে আমরা একটু তরুণ ভোটারের কাছে যেতে চাই, যিনি এবারই প্রথম ভোট দিবেন, এমন কেউ যদি থেকে থাকেন তাহলে একটু দাঁড়িয়ে প্রশ্ন করবেন। একজন এবারই প্রথম ভোট দিবেন, একজন নারী দাঁড়িয়েছেন, তিনি এবারই প্রথম ভোট দিবেন। আপনাদেরকে দর্শক বলে রাখি, এখানে প্রায় 40% ভোটার আমি সুচি তরুণ। সাহা, ময়মনসিংহ কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। মাননীয় আগত সরকার প্রতিনিধির কাছে আমার প্রশ্ন থাকবে এই: সাম্প্রতিক সময়ে যে নারীদের সাথে যে অস্থিতিশীল ঘটনাগুলোর সম্মুখীন আমরা হয়েছি এবং প্রতিনিয়ত হয়েই যাচ্ছি, এগুলো রক্ষার্থে অর্থাৎ নারীদের নিরাপত্তা রক্ষার্থে আগত সরকারের কাছ থেকে একজন নারী হিসেবে, একই সাথে একজন তরুণ ভোটার হিসেবে আমরা কি কি প্রত্যাশা রাখতে পারি? আপনার প্রশ্ন ধন্যবাদ। একদমই পরিষ্কার। আমরা দুজন নারীর কাছে নিরাপত্তা নিয়ে প্রশ্নটি আসলে পেয়েছি। যদি প্রথমে একটু সুজন সম্পাদক কাজল ভাই বলেন যে নারীর নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি বেশ উদ্বিগ্ন একটা অবস্থা, সেই জায়গায় আপনারা কোনো কাজ করছেন কিনা এবং প্রতিনিধিরা কি কাজ করতে জি, পারে? ধন্যবাদ। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আসলে এই সকল যা কিছু নিয়ে আলোচনা হচ্ছে এখানে, এই সকল কিছুই হচ্ছে একটি সামগ্রিক অপরিকল্পিত যাত্রার ফলাফল। এই যে সামাজিক অস্থিরতা, নারীর অবমূল্যায়ন, নারীর প্রতি সহিংস আচরণ, এই সকল কিছু হচ্ছে সমাজে যখন সাংস্কৃতিক চর্চাগুলো থেমে যাবে, সমাজে যখন সামাজিক যে ইয়েগুলো, অনুশাসনগুলো থাকে, বড় ছোটোর মধ্যে যে বন্ডিংগুলো তৈরি হয় নানা রকম শিক্ষার ভিতর দিয়ে, সংস্কৃতি চর্চার ভিতর দিয়ে, এগুলো যখন থেমে যাবে তখন মানুষ আলাদাভাবে এইরকম একটা চিন্তা করা শুরু করে, সমাজ বিচ্যুত হয় সে তখন। আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমাদের বড় কোনো কিছুরই প্রয়োজন নেই শহরে, নতুন করে রাস্তা করারও দরকার নেই। যে রাস্তাগুলো আছে, যে কাঠামোগুলো আছে, যা কিছু কাঠামো, যে স্কুলগুলো আছে যেগুলো পড়ে আছে, কিন্তু আপনি বাউন্ডারি রোডে যান, ওখানে আপনি জায়গা দিতে পারবেন না, খুপড়ি খুপড়ি ঘরের ভিতরে কোচিং হচ্ছে। কিন্তু এডওয়ার্ড স্কুলের মতো, সিটি স্কুলের মতো, মৃত্যুঞ্জয় স্কুলের মতো বড় বড় কাঠামো নিয়ে স্কুলগুলো ঢুকছে, এগুলোর জন্য কোনো পরিকল্পনা নেই। এগুলোতে মানে মানুষকে ডেকে এনে এই পরিকল্পনাগুলো করবে কারা? এইগুলো যদি থাকতো তাহলে আমার মনে হয় যে সামগ্রিকভাবে আমরা একটি যে ময়মনসিংহকে আমরা 30 বছর আগে হারিয়ে ফেলেছি সেইটা আবার ফিরে আসার একটি সম্ভাবনা দেখা যায়। আমরা একটু প্রার্থীর কাছে আসতে চাই যে দুজন নারী নিরাপত্তার কথা বলছিলেন, সংখ্যালঘু একজন বলছিলেন এবং নারীদের নিরাপত্তা নিয়ে আপনারা কি ধরনের ধন্যবাদ প্রশ্ন সংক্ষেপে বলবেন? কারীকে। আমি প্রথমেই বলতে চাই যে সংখ্যালঘু, আমার দল বিশ্বাস করে বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী হোক বা যে যে ধর্মেরই হোক, সংখ্যালঘু শব্দটি জনাব তারেক রহমান আমাদের সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে, ভাষাগতভাবেও এবং আচরণগতভাবেও। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাইকে সমান কথা বলি, সমান অধিকারের কথা বলি, সবাই সমানভাবে চলবে। নারীদের আর নিরাপত্তা নিয়ে নিরাপত্তার কথাটা যে বোন বলেছে, আসলে এই যাবৎকালে এরকম কোনো সংখ্যালঘু বলবো না যে সনাতন ধর্মের কোনো ব্যক্তির উপর কোনো আক্রমণ হয়েছে আমার জানা নেই। জি, যদি কিছু ঘটে থাকে হয়তো ব্যক্তিগত পর্যায়ে হইতে পারে। আমি মনে করি না যে ময়মনসিংহে, বিশেষ করে এই ঐতিহ্যবাহী ময়মনসিংহ বিভাগীয় শহর এবং আশেপাশে এরকম সেটি কামনা কোনো করি না। ঘটনা হয় না। আমরা ভ্রাতৃত্ববোধ নিয়েই তাদের যে কোনো উৎসব প্রাবণে আমরা অংশগ্রহণ করি। মিল্লাত ভাই যদি একটু ছোট করে বলেন। ছোট করে নিরাপত্তা নিয়ে। বলা হচ্ছে এটা যে আমাদের নারী বান্ধব পরিবেশটা নেই, আমরা সেই নারী বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাই এবং ধর্ম বিশ্বাসী, বিভিন্ন ধর্মে যারা বিশ্বাস করেন তাদের কাছে এই সাহসটা পৌঁছে দিতে চাই। কারণ ইতিমধ্যেই তারা নানাভাবে আক্রান্ত হচ্ছেন, তারা সাহস হারিয়ে ফেলেছেন। তাদেরকে প্রথম হচ্ছে দায়িত্ব হচ্ছে সাহস ফিরিয়ে দেওয়া। আমরা সেই সাহস ফিরিয়ে দিয়ে তারা যাতে আমাদের সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারি সেই ব্যবস্থা। একই সাথে আপনার কাছে প্রশ্ন, নির্বাচনী আমেজ এখানে কেমন দেখছেন আপনি? নির্বাচন তো শুরু হয়েছে, আমেজ ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, একই প্রশ্ন ওয়াহাব আকন্দ আপনার কাছে, যে এখানে নির্বাচনী পরিবেশ এবং আমেজ কেমন দেখছেন? হ্যাঁ, যেহেতু আমরা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়ছি, গণমানুষ খুব ঐক্যবদ্ধ। বিশেষ বিশেষ আমেজে সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের পছন্দের সেই স্বাধীনতা যুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে তারা নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেবে বলে আমরা আশাবাদী।
জি, কাজল ভাই যদি ছোট করে বলেন এখানে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের যে চেরায়ত যে চেহারা সেটি এইবার অনুপস্থিত, এবং এটির জন্য নির্বাচন কমিশন অনেক জায়গায় ব্যর্থ হওয়ার পরও আমি মনে করি যে এটি একটি চমৎকার উদ্যোগ হয়েছে, যে নির্বাচনের নামে যে ব্যয়ের একটি আধিক্য তৈরি হতো পোস্টার ছাপানোর ভেতর দিয়ে সারা শহরকে ছেয়ে ফেলা হতো, এইটি হয়তো নেই। কিন্তু আমরা জানি যে গত 20 বছরে ভার্চুয়ালি আমরা অনেক এগিয়েছি, ফলে ভার্চুয়াল মাধ্যমে তার চেয়ে বেশি প্রচার হচ্ছে, এফেক্টিভ প্রচার হচ্ছে, এবং মানুষ অলরেডি নির্বাচনের মধ্যে ঢুকে গেছে। সুতরাং নির্বাচনের জন্য আমরা মানে একেবারে আশঙ্কা চিন্তা অবগত হচ্ছে যেন কোনো ঝামেলা না পর্যায়ে চলে এসেছি, একেবারে প্রোগ্রাম শেষ পরে চলে এসেছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা আগামীকালকে আসছি টাঙ্গাইল জেলায়। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।